আলাইকুম স্যার। ওয়ালাইকুম ঈদ আসসালাম। মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ভালো। এবং এই ভালো লাগার মুহূর্তটা কিন্তু আরো একটু বাড়িয়ে যাবে আজকে, এবং আরো বাড়িয়ে দিতে চাই। আজকে অনেক গল্প নিয়ে এসেছি এবং সেই গল্পে আসলে আপনার ছেলেবেলা, আপনার কৈশোর, আপনার বড়বেলা সব কিছু মিলিয়েই শুনবো। তার আগে যেহেতু ঈদের মুহূর্ত, একটু ঈদ নিয়ে জানতে চাই যে এই বর্তমান সময় ঈদকে ঘিরে কেমন পরিকল্পনা থাকে, কেমন ঈদ কাটছে? সমস্যা হচ্ছে যে আমাদের তো বয়স হয়ে গেছে। জি। বয়স হয়ে যাওয়ার পর সে বাল্যকালের যে আনন্দ সেটা তো এখন আর নেই। তবে ঈদের ছুটি থাকে এবং চারিদিকে নানান লোকজন, বন্ধু বান্ধবরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, তাদের সাথে দেখা হয়, একটু ভালো খাবার দাবারের ব্যবস্থাও হয়। এই সবটা মিলিয়ে ভালোই লাগে। আর ঢাকা শহরে ঈদের সময় সাধারণত থাকি না, তো এই বছর থাকতে হচ্ছে। কারণ আমাদের দলের একটি নাটক একেবারেই অন্যরকম ভাবে এটা প্রযোজনা হচ্ছে এই ঈদের দিন থেকে 5 দিন পর্যন্ত শিল্পকলা একাডেমিতে। তো সেই কারণে আমার বাড়ি যাওয়া হলো না। আমার মা এখনো বেঁচে আছেন, কাজে মায়ের অমোঘ আকর্ষণে প্রত্যেকবার ঈদে আমি টাঙ্গাইল, খুব বেশি দূরে না আমার। যেমনটা আপনি বলছিলেন যে এবারের ঈদের ব্যস্ততা মূলত এবং ব্যস্ত থাকা হয়েছে আপনার ভালোবাসার জায়গা ঘিরেই। মঞ্চে সময় দেওয়া হয়েছে, রিহার্সেল হয়েছে এবং নাটক মঞ্চায়িত হচ্ছে। একটু বিশেষ বলছিলেন আপনি কাজটি, সেটা একটু যদি আপনার মুখে জানতে চাই, কেন বিশেষ বলছেন? আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা কি? তো কোম্পানি মানে হচ্ছে, আমি ধরেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের বাংলাটা যে মুষ্টিময় ইংরেজ ব্যবসায়ী নিয়ে নিল, নেওয়ার পরে এতগুলি বছর পরেও আমরা এক ধরনের কোম্পানি শাসনের মধ্যে দিয়ে আছি। সেই বিষয়টাকে আমি নাটকে আনার চেষ্টা করেছি। তো সেই কারণে এই নাটকটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এরকম ব্যস্ততার মধ্য দিয়ে আপনার বহু বছর জীবনের বহুটা সময় কেটেছে নাট্যাঙ্গনের সাথে, এবং ঈদের এই সময়টাতে আসলে নাটক নিয়েও আপনি তুমুল ব্যস্ত ছিলেন, রচনা, নির্দেশনা সব কিছু নিয়ে। কিন্তু যদি একটু শৈশবের সময়টায় আমি ফিরে যেতে চাই, আমি যতটুকু জানি আপনার টাঙ্গাইলে জন্ম হয়েছে, কিন্তু বাবার চাকরির সুবাদে টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় আপনি পড়ালেখা করেছেন, থেকেছেন, কিন্তু সব থেকে বেশি সময় বা আপনার শৈশবের সব থেকে বেশি সময় কোথায় কেটেছে? সবচেয়ে বেশি সময় কেটেছে বল্লা বলে একটা জায়গা আছে টাঙ্গাইলে। আচ্ছা। সেখানে আমার বাবা 2 বার চাকরি করেছেন। আর আমার একটা চমৎকার সময় কেটেছে এলাঙ্গাতে। ওখানকার একটা খুব আকর্ষণের জায়গা ছিল আমাদের। ওখানে একটা জমিদার বাড়ি ছিল আর কি, আচ্ছা, পুরনো জমিদার বাড়ি। এবং ওখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল এবং স্কুলটাও ছিল। এটা একটা গ্রাম, সেই বড়বাসালিয়া গ্রামে আমের দিনে আম, লিচুর সময় তো লিচু প্রচুর। এবং নৌকা, তখন তো আমাদের একটা বড় ধরনের পরিবহন ব্যবস্থা ছিল নৌকা, একমাত্রই বলতে হয় বেশিরভাগ যেটা ব্যবহৃত হতো। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি, মামা বাড়িতে যাচ্ছি। যে মামা বাড়িতে আমার জন্ম হয়েছে সেখানে 2 একবার ঈদ কাটিয়েছি। আচ্ছা। সেই খালাতো ভাই, মামাতো ভাই, তাদের সঙ্গে একটা অনাবিল আনন্দ। ঈদের আনন্দ আজকের দিনে যেমন প্রচুর কাপড় চোপড়, টাকা পয়সা, নানান ধরনের মানে আমোদ প্রমোদের ব্যবস্থা, এগুলো ছিল না। এই 30 দিন রোজা রাখতো যারা, রোজা রেখে তারপরে ঈদটা আসতো, নতুন জামা কাপড়, কোলাকুলি, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা, খাওয়া দাওয়া, এবং তার মধ্যেই কেমন একটা চমৎকার আবহ গড়ে উঠতো। আপনার শৈশবের সেই স্মৃতিতে ফিরে আসবো, তবে তার আগে আমি দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্ব, এবং সাথে আছি আমি অর্চি রহমান। এবং আজকে আমি চলে এসেছি ভীষণ প্রিয় ভালোবাসার এক মানুষের বাসায়, যিনি আমাদের দেশের বিশিষ্ট নাট্যজন, নাট্য পরিচালক এবং গুণী অভিনয় শিল্পী, নাট্য নির্দেশকও বটে। তার রচনায় অনেক অনেক নাটক আমরা উপহার পেয়েছি এবং এখনও সেগুলো দেখি আমরা মনে করি তার কথা। তিনি আমাদের কাছে একজন কিংবদন্তি। তিনি তার নাট্যাঙ্গনে তার অবদানের জন্য অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, 21 পদকে ভূষিত হয়েছেন। কথা বলছিলাম মামুনুর রশিদের সাথে। চলে যাচ্ছি আবারও আলাপে।
এবং যেই গল্পে ছিলাম, শৈশবের ঈদের সময়ের কোন বিষয়টা বা কোন স্মৃতিটা আপনার কাছে খুব সরব এখন, কোনটা মনে পড়ে খুব বেশি? ঈদের দিন সকাল, এটা একটা চমৎকার সময়। আচ্ছা। মা সেমাই রান্না করতেন, সেমাই টেমাই খেয়ে আমরা ঈদের নামাজ পড়তে যেতাম। জি। এবং ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক আমার ওই সময়কার বন্ধু বান্ধবের সাথে দেখা হতো। এবং নামাজ পড়ার পরে এই যে ফিরে আসতাম বাড়িতে, মা ততক্ষণে পোলাও, মাংস, দুপুরে রান্না করে ফেলেছেন। আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন, মা বাড়ি থেকে কেউ, কাকার বাড়ি থেকে কেউ, এবং সেখানে একটা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। তারপর সারাটা দিন ঈদের সময় আমার যতটা মনে পড়ে ছোটখাটো মেলা বসতো। জি। বিকেলের দিকে ছোট ছোট মেলা ছোট মেলা হতো। এবং সেই মেলায় গিয়ে মেলায় পাওয়া যেত যেটা মানে কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস পাওয়া যেত, বা ঘুড়ি, কিছু খেলার জিনিস, যেমন একটা ভায়োলিন পাওয়া যেত, একটা গুণা দিয়ে তৈরি ভায়োলিন মাটির, এবং ওটা কিনতাম আমরা, এবং 1-2 দিন পরেই ওটা ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু এটা কেনার জন্য খুব জেদ ধরতাম আমরা। আচ্ছা, তখন বাবা মার কাছে কি টাকার জন্য আবদার করতেন? টাকা নিয়ে, ওটার দাম তখনকার দিনে 4 আনা হবে হয়তো, কিন্তু সেটাই তো তখন অনেক কিছু, অনেক ব্যাপার, বড় ব্যাপার। ওইটা মানে বাজানোর চেষ্টা করতাম 1 দিন, 1.5 দিন, 2 দিন, এরপরে ফেলে দিতাম। এবং শৈশবের সেই আরো অনেক স্মৃতির গল্পে আজকে ভাসবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিংবদন্তি কথার আজকের পর্ব, সাথে আছি আমি অর্চি রহমান। ফিরছি ছোট্ট একটা বিরতির পরে, কোথাও যাবেন না, আবারও প্রিয় মুখকে নিয়ে আপনাদের কাছে চলে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন, ঈদের এই সময়টাতে প্রিয় মানুষের, ভালোবাসার মানুষের কথা শুনতে নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগে। আমার সামনে বসে আছেন বিশিষ্ট নাট্যজন, নাট্য পরিচালক এবং গুণী অভিনয় শিল্পী মামুনুর রশিদ। শুনছিলাম তার কাছে তার শৈশবের কথা, চলে যাচ্ছে আবারও গল্পে। এবং যেই গল্পে ছিলাম, শৈশবের গল্পটা তো শুনছিলাম যে খুব আনন্দে কেটেছে, এবং ভাই বোনদের মধ্যে যেই বন্ধনটা ছিল সেটাও বেশ চমৎকার ছিল। কিন্তু কৈশোরের সময়টাতেও তো আসলে আপনি টাঙ্গাইলেই ছিলেন, সেই সময়টা আপনার কেমন কেটেছে, বা সেই সময়ের বন্ধু বান্ধব যারা আছেন তারা এখন কোথায় আছেন, কেমন আছেন, তাদের সাথে কি ঈদের সময় যোগাযোগ করা হয়? খুব কম, 2-1 জনের সঙ্গে যোগাযোগ হয়, একজনের সাথে খুবই যোগাযোগ হতো, কিন্তু এই সম্প্রতি তিনি মারা গেছেন। আচ্ছা। এখন এই বয়সে এসে আমি 76 অতিক্রম করেছি। এই বয়সে এসে সমস্যা যেটা হয়, যারই খোঁজ করতে যাই বলে যে উনি তো মারা গেছেন। মা টাঙ্গাইলে থাকেন, আমি প্রতি মাসে একবার যাওয়ার চেষ্টা করি। মা তো ফোন করলেই বলে যে এখনই চলে আসো, কবে আসবা। এখন যে কবে আসবা, এই মা যতদিন জীবিত আছেন ততদিনে হয়তো কেউ একজন আমাকে বলবে কবে আসবে, এরপরে হয়তো বলবে না। এটা এতটাই ভালো লাগার যে এই সময়টাতে, এই বয়সটাতে এসেও আপনি আপনার মায়ের কাছে যাবার যে আকুতিটাতে থাকেন, আকুতি প্রকাশ করছেন, প্রতি মাসে যাওয়া হয়, ঈদে যাওয়া হয়। কিন্তু আমরা যারা শহরে আছি এবং আমরা যারা আমাদের জীবন নিয়ে ব্যস্ত আছি, দেখা যায় আমরা এক জায়গায়, আমাদের বাবা মারা আরেক জায়গায়, ঈদের দিনটা তাদের সাথে অনেক সময় দেখাও হয় না, নিজেদের জীবন নিয়ে আমরা এতটা ব্যস্ত আছি। এই যে একটা যান্ত্রিক একটা জীবনের মধ্য দিয়ে আমরা আছি, এটার আসলে কি উত্তরণের উপায় বা কি ব্যাখ্যা আছে? এইটার কোনো ব্যাখ্যা নাই। পৃথিবীতে যত বেশি অর্থনৈতিক জীবনযাপন শুরু হবে, অর্থনীতি বড় হতে থাকবে, ততই আমরা, এবং জীবনটা যত যান্ত্রিক হয়ে পড়বে, ততই আমরা এই সম্পর্ক, আবেগ, এগুলো ভুলতে শুরু করব। এখন সবকিছুই সহজলভ্য, কিন্তু সবচেয়ে দুর্লভ হয়ে যাচ্ছে মানুষের ভালোবাসা, আবেগ। সেই আবেগটা নাই, যে আমাদের সময় যে আবেগ ছিল, সেই আবেগগুলো এখন আর তরুণ বা কিশোরদের মধ্যে সেই আবেগটা দেখতে পাই না। কিশোরের গল্প যখন শুনছি, আমি যতটুকু শুনেছি বা জেনেছি যে সেই সময়টা থেকেই যে নাট্যশিল্পের প্রতি আপনার যে অনুরাগ, ভালোবাসা, এবং টাঙ্গাইলের নিজ গ্রামে আপনি লোকজ সংস্কৃতি, যাত্রা সবকিছুর সাথে জড়িত থাকতেন। হ্যাঁ, এবং সেই ভালোবাসাটা থেকে জন্ম হয়েছে আপনার নাট্যশিল্পের প্রতি এই ভালোবাসা। কি ভাবনা তখন আপনাকে তাড়িত করতো?
কি ভাবতেন সেটা তখন? হচ্ছে বিশেষ করে আমার মামা বাড়িতে ঈদের সময় কিন্তু ওই নাটক হতো। আমার মামা এবং আরো আমার বড় ভাই যারা ছিলেন জি। তারা নাটক করতেন। আচ্ছা। এইটাতে একটু আগ্রহ সৃষ্টি হয়েছে। গান হতো, নানান ধরনের গান, সংযাত্রা, তারপর ধরুন পালা গান, জারি গান, সারি গান, এগুলো ছোটবেলা থেকে শুনেছি এবং একটা দুর্নিবার আকর্ষণ বোধ করতাম। কবি গান এত ড্রামাটিক এবং ইন্টারেস্টিং, দুইজন কবি পরস্পর বিতর্ক করছে এবং ইনস্ট্যান্টলি একেবারে তাৎক্ষণিকভাবে গান তৈরি করছে, তাৎক্ষণিকভাবে কবিতা তৈরি করছে এবং একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করছে। এটা এত ইন্টারেস্টিং, সেটাও দেখেছি। যাত্রাপালা, ওরে বাপরে, চারিদিকে দর্শক বসেছে এবং সেখানে একজন সম্রাট হচ্ছে, একটা কাঠের চেয়ারের উপরে একটা ওড়না বসিয়ে দিয়েছে, ওইটা দেখা গেল যে ইরানের রাজ সিংহাসন, কাউসের সিংহাসন, এবং মানুষও সৃজনশীল হতো। সে কিন্তু ওইটা দেখেই কল্পনা করতো যে এটা একটা আমি সিংহাসন দেখছি। ধরুন 10 বছর বয়সে যে পালাগুলো আমি দেখেছি, 70 বছর প্রায় হয়ে গেছে, আমি ভুলিনি। শিল্পচর্চা দেখে আমার মধ্যে একটা প্রেরণার সৃষ্টি হয়েছিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন চ্যানেল 9 এর ঈদের এই বিশেষ আয়োজন কিংবদন্তি কথার আজকের পর্ব। সাথে আছি আমি অর্চি রহমান এবং কথা বলছিলাম বিশিষ্ট নাট্যজন মামুনা রশিদের সাথে। সেই স্মৃতি কথায় আবারও ফিরে আসছি বিরতির পরে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কিংবদন্তির কথার আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান এবং এই মুহূর্তে আবারও ফিরে এলাম ভালোবাসার সেই মুখকে সাথে নিয়ে, প্রিয় মানুষকে সাথে নিয়ে কথা বলছিলাম মামুনা রশিদের সাথে। চলে যাচ্ছে আবারও তার কাছেই। এবং সেই অনুপ্রেরণার গল্পটা আমি যখন শুনছিলাম যে 1967 সালে আপনি তৎকালীন পূর্ব পাকিস্তান টেলিভিশনের জন্য তো নাটক লেখা শুরু করলেন, সেই সময়টার কথা যদি একটু জানতে চাই। এবং তার পরবর্তী সময়ে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন 71-এ, সেই সময় আপনি স্বাধীন বেতার বাংলার সাথে যুক্ত হয়ে গেলেন। ওই সময়টা আসলে আপনার কাছে স্মৃতিতে কতটা ধরা দেয়? সেই সময়ের ঈদ কি আসলে ঈদের দিন বিশেষ কোনো দিন কি তখন ছিল, বা ওই পরিস্থিতি কি ছিল? 67 থেকে 71 এই সময়টা ছিল আমাদের জন্য একটা খুব ঝোড়ো সময়। সত্যি ঝোড়ো সময় এই কারণে যে একদিকে স্বাধিকারের আন্দোলন, 6 দফা আন্দোলন শুরু হয়েছে, আবার আমাদের সাংস্কৃতিক আন্দোলন। কারণ পাকিস্তান তো আমাদের সংস্কৃতিকে সংকুচিত করতে চেয়েছিল। পাকিস্তানি কায়দায় নানান ধরনের সংকোচন, নানান ধরনের মানে এই দাবিয়ে রাখার বিষয়টা আর কি এগুলা করতো। তো তখন আমরা কিন্তু যে যে ক্ষেত্রেই কাজ করতাম, আমরা একটা চেষ্টা করতাম যে এই বাঙালি সংস্কৃতিটাকে, এটাকে কিভাবে ইয়ে করা যায়, এটাকে কিভাবে উন্মোচিত করা যায়। এবং সেই কারণে ওই সময়ের ঈদগুলো ছিল অনেকটা রাজনৈতিক। আচ্ছা, ঈদের সময় মানুষের মধ্যে কথা হতো, বার্তা হতো যে এই শাসন মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এবং তখন বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তান টেলিভিশন, যেটা টেলিভিশনের সব লোকজনই ছিল খুব প্রগতিবাদী। এবং 71-এর মার্চ মাসে পূর্ব পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রকে মনেই হতো না যে এটা একটা স্বাধীন কেন্দ্র মনে হতো। এবং শেষ পর্যন্ত 25শে মার্চে ক্র্যাকডাউনের পরে আমি তখন 23 বছরের যুবক, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে, টাঙ্গাইল গিয়ে কাদের সিদ্দিকীর সাথে একটা সময়ে অংশ নিয়ে অস্ত্র উদ্ধার করে তারপর সেখান থেকে আমি চলে গেলাম কলকাতায় স্বাধীন বাংলা বেতার। সে একটা মুক্তির অন্বেষায়, মুক্তির স্বপ্নে। তো সে তো মুক্তির স্বপ্নটা সফল হয়েছে। এবং স্বাধীনতা উত্তর মঞ্চের আন্দোলনে তো আপনি পথিকৃৎ ছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং দেশে ফিরে এসে তো 72 সালে আপনি আরণ্যক নাট্যদল গড়ে তুললেন। সেই সময়টা একটু শুনি। হ্যাঁ, এটা ওখানে আমি একটি নাটক ওখানে বসেও লিখেছিলাম, পশ্চিমের সিঁড়ি। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেল, নাটকটা হল না ওখানে। কিন্তু আমি আলী জাকের আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা যখন দেশে ফিরব, আমাদের দেশের একটা নাট্য সংস্কৃতি গড়ে তুলব, নাট্যমঞ্চ গড়ে তুলব, যেখানে নিয়মিত নাটকের অভিনয় হবে
এবং নাটক শুধু নাটক না, নাটক মানে মানুষের আকাঙ্ক্ষা, নাটক মানে একটি জাতির প্রতিফলন, প্রতিবিম্ব। এইভাবে নাটকটাকে আমরা দেখবো, এটা শুধু বিনোদন হিসাবে দেখবো না। তো ফিরে এলাম আমরা ডিসেম্বর মাসে। তার কয়েকদিন আগেই মনির চৌধুরী নিহত হয়েছেন, আরো অনেক বুদ্ধিজীবীদের সাথে। তো মনির চৌধুরীর একটি নাটক কবর, তো সেই নাটকটা আমরা ভাবলাম যে এটা দিয়েই আমাদের আরণ্যক নাট্য দলের যাত্রা শুরু হোক। আলী জাকের, আমি, সুভাষ দত্ত, আরও কয়েকজন মিলে আমরা এই নাটকটি 20শে ফেব্রুয়ারি মঞ্চস্থ করে নাটকের সূচনা করলাম। সেই থেকে আজকে কতদিন, প্রায় 52 বছর ধরে নাটকের সাথে, মঞ্চ নাটকের সাথে যুক্ত আছি। এই যে বর্ণাঢ্য একটা কর্মময় জীবন আপনার, এত এত কাজের আলোড়ন করেছেন আপনি, সৃষ্টি করেছেন, এই আনন্দে আপনি কতটা আনন্দিত হন এখন? বা এই যে প্রাপ্তিগুলো, এই প্রাপ্তি আপনাকে কতটা আনন্দিত করে এখন মনে পড়লে? কি মনে হয় আপনার? যে কোনো প্রাপ্তি আনন্দের। এত পুরস্কার পেয়েছি, এত সম্মাননা পেয়েছি, এত ভালোবাসা, এত, হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। কত ধরনের মানুষের সাথে জীবনে মিশলাম এবং কত ধরনের মানুষের যে ভালোবাসা পেলাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভালো লাগছে এবং স্যারের কথার সাথে কথা মিলিয়ে কিন্তু আমি বলতে চাই, ঈদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়াই কিন্তু ঈদের মূল উদ্দেশ্য। এবং আমরা এভাবেই বাঁচতে চাই, আনন্দে সবাই মিলে বাঁচতে চাই, ঈদের সময়কে উপভোগ করতে চাই। এবং শুধু নিজের পরিবারের নয়, আপনার আশেপাশে যারা আছেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার খেয়াল রাখবেন। কারো কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা সেটা দেখবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।